নওশাদ সিদ্দিকী। নওশাদ, কি ভোট ব্যাংক, তিমির এগুলো কি মানছেন? হ্যালো, সর্বপ্রথম আমি বলি, আমি শুধুমাত্রই মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতিতে আসিনি। এটা আমার সাথে ম্যাচ করবে না, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। দ্বিতীয়ত, যে তিমিরের কথা বলছেন বা ভোট ব্যাংক, তিমির থেকে কিভাবে, অন্ধকার থেকে কিভাবে আলোতে নিয়ে আসা যায় তার প্রচেষ্টা চালাচ্ছি। আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে যে আছে ওটাকে ভাঙতে চাইছি। তবে একটা কথা, আজকে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে চর্চা হচ্ছে, আমি আশা রাখবো আগামী দিনে এই ধরনের চর্চা এসটি সমাজের মানুষদের নিয়ে হোক, এসসি সমাজের মানুষদের নিয়ে হোক। আর অনুরোধ করবো অন্তত আমাকেও সেখানে যেন আমন্ত্রণ জানানো হয়। নিশ্চিতভাবে ডাকবো। কারণ আমি দেখেছি বিগত 3 বছর, 3টে অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার যে বাজেট পেশ হয়, এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেলের সংখ্যা শুধু কপি পেস্ট করেছে। এখন অনলাইনে বাজেটের সম্ভবত বই দিয়ে দিচ্ছে, দেখতে পাবেন। মানে নতুন করে কোনো আর হোস্টেল তৈরি হচ্ছে না। তাহলে এটা কি মিন করছে? তাহলে এসটি এসসি সমাজের ছেলে মেয়েরা কি আর পড়াশোনা করতে চাইছে না, না তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না? যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আগামী দিনে এগুলো নিয়েও চর্চা হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুশাররফ বাবু বললেন স্কলারশিপের সংখ্যা, আমরা চাইছি কোয়ালিটি, আর মুশাররফ বাবুরা প্রোভাইড করছে কোয়ান্টিটি। একটা সময় ছিল স্কলারশিপ 6,000 টাকা, 8,000 টাকা, 14,400। আজকের ডেটে 1,000 টাকা স্কলারশিপ। 1,000 টাকা স্কলারশিপে যদি হিসাব করে দেখা যায় পার ডে 3 টাকার কাছাকাছি হচ্ছে। সেটা নিয়ে সেই গরিব আর্থিকভাবে দুর্বল ছেলেটি কি করবে? এখানে আমি সহমত নয়। আমরা মনে করি রমজান মাসে হিজাব পরে ইফতার করলে বা ইফতারে সন্ধ্যাবেলা এক জায়গায় বসে একটা ইফতারের পার্টি দিলে একটা সমাজের অগ্রগতি হয় না। আমরা মনে করি যদি কোনো সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে সর্বপ্রথম আলিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ বডিতে, যাকে মমতা ব্যানার্জি বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে না বসিয়ে তৃণমূলের আইপিএস আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, টিচার আছে, যে সমস্ত বিধায়করা, তাদেরকে ওই পদে বসানো দরকার। আমরা এটা চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের রেকগনাইজ করে না শিক্ষিত মুসলমানদের। কেন? সমস্যা ওখানে কোশ্চেন করবে, ওখানে তো সমস্যা। মানে প্রশ্নে ভয় পায় শাসক? অবশ্যই আমাদের আছে এখানে দুই শাসক দলের আছে, বিজেপির আছে আর তৃণমূলের। একজন দেশ চালাচ্ছে, একজন রাজ্য চালাচ্ছে। জিজ্ঞেস করবো? আমি তথ্য দিয়ে বলছি, এই বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় সমস্ত বিধায়কদের কোশ্চেন জমা করার সংখ্যা হচ্ছে 4,000-এর কাছাকাছি। সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে 450 কোশ্চেন জমা দিয়ে আছে। এটাই ওরা ভয় খায়। ওই জন্য দেখবেন ঘুরে ফিরে সংযুক্ত মোর্চা না ম্যাচিওর হতে পারে। দেখ, কিছু কথা আমি বলতে চাই এই বিষয়ে। আমরা চাই হাতে কাজ দিক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক, কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভাতে, গঙ্গার বোথ সাইডে জরি শিল্প তথা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত এই ধরনের মানুষের সংখ্যা কত? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার শ্রম দপ্তরের কাছে সেই তথ্যটুকু নাই যে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কোশ্চেনের উত্তর দেওয়ার মতো। হবেটা কিভাবে তাহলে? কত সংখ্যার মানুষ জরি শিল্পের সাথে কাজ করছে, তাদের এখন অর্থনৈতিকভাবে তারা কোন জায়গায় আছে? তাঁত শিল্পের সাথে যারা যুক্ত ছিল, কিছু তাদেরকে এখন সহযোগিতা করে, কিছুটা তাদের আপলিফমেন্ট হচ্ছে, ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, আমি সেটাকেও রেকগনাইজ করছি। কিন্তু আর বাকি যে ছোট ছোট শিল্পের সাথে যুক্ত আছে, যার সংখ্যাগরিষ্ঠ বা সিংহভাগ মুসলিম সমাজের মানুষ যুক্ত, সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। এখানে তিমির থেকে কাটিয়ে উঠবে কিভাবে? আমি বলতাম, আমার আগে মুশাররফ দা, এখানে যেহেতু আমাদের স্টেটের আজ বিষয়, সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেটাকে সামনে রেখে আপনারা করছেন, তো আমার তো কোশ্চেন মানে আমার বলার রাস্তাটা আরো সহজ করে দিয়েছেন। ওবিসি সংরক্ষণের কথা বলেছেন, আমি একটু জানতে চাই ওবিসিরা কি ধরনের সংরক্ষণ আপনারা করছেন?
রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি সংরক্ষণ করছেন, না আমার ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম এই চারটাকে ধরে ওর মধ্যে ঢুকিয়ে দাও? এটা তো হতে পারে না। আমরাও চাই সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডলাইন মেনটেন করে পিছড়ে বর্গের আর্থিকভাবে পিছড়ে বর্গের মুসলিম সমাজকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংরক্ষণ দেওয়া হোক। আমি নওশাদ সিদ্দিকী, আমি সংরক্ষণের মধ্যে আসবো না, কিন্তু আমিও চাইছি না যে আমাকে নিয়ে আসা হোক। আমার ডিমান্ড বা আমাদের ডিমান্ড, আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে সার্ভে করা হোক, তাদেরকে তুলে নিয়ে আসা হোক না। তার পরিবর্তে সব কটাকে দিলেন ধরে। এখন কি হলো? কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো স্বাভাবিকভাবে, সুপ্রিম কোর্টে গিয়ে একই অবস্থা হচ্ছে। আর নতুন যে আবার অ্যামেন্ডমেন্ট করেছে সেক্ষেত্রে আমাদের মুশারফ দাও ছিলেন, যদিও আমি বলে দিই মুশারফ দা সামিরুল ইসলাম সাহেব ছিলেন, ওনাদের একদম 11th আওয়ারে ইনক্লুড করা হয়েছে কমিটির মধ্যে। বেচারিরা সত্যিকারের বলছি আমার কলিগ হচ্ছে, বিধানসভার কলিগ হিসাবে মানে বলির বাঁকড়া হচ্ছেন ইনারা। অ্যাকচুয়াল ক্যাবিনেটের প্রশ্ন করা দরকার এখান থেকে, ক্যাবিনেটের যারা তারা কিভাবে পাস করলেন? একটা উত্তর নেই। না আমি একটু একটু বলতে চাই, আমি আমার তাল কেটে যাবে, তাল কেটে যেতে পারে আমার বলার মধ্যে। এই কোশ্চেন হচ্ছিল না, এই কটা মুসলিম মিনিস্টার, এতে আমি বিশ্বাস করি না, আমি এতে একদম বিশ্বাস করি না। এতে আমাকে কে কিভাবে নিতে পারে? 68 জনের অধিক দলিত সমাজের বিধায়ক আছে, একবারের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলার সাহস দেখতে পেলাম না ফেক এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। লাভটা কি হচ্ছে 68টা দিয়ে? 18 জন এসটি সমাজ, এসসি সমাজের হচ্ছে 68 জন, এসটি সমাজের 18 জন বিধায়ক আছে। বিশ্বাস করুন আমি ইচ্ছাকৃতভাবে একদিন শুধু বিধানসভা কামাই করেছিলাম একটা কারণের জন্য, আর যে কদিন আমাকে জেলে রেখেছিল ওই কদিন আমি যেতে পারিনি। বাকি আমি একদিনের জন্য বিধানসভায় কিন্তু কামাই করিনি, টাকা পাবার জন্য নয়, কামাই করলে আবার টাকা কেটে যায় দেখ জানার জন্য, পারফরমেন্স বেস। হ্যাঁ পারফরমেন্সের জন্য। ওখানে গিয়ে ফেক এসটি সার্টিফিকেট বাতিল হোক এ কথা বলতে শুনিনি। তো সংখ্যা বাড়িয়ে লাভ কি হবে? যে ক্যাবিনেটে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, গুলাম রব্বানী সাহেব, ফিরাদ হাকিম সাহেব থাকার পরেও এই ওবিসি সংরক্ষণ নিয়ে যে দ্বিচারিতা হলো তারা মুখ খুলতে পারলো না। ও থাকার থেকে আমার নন মুসলিম আমার হয়ে যে আওয়াজ তুলবে তা থাকাকে আমি বড় প্রয়োজন বোধ করছি। আমি ওই সংখ্যার ভারী দিয়ে আমি বিশ্বাস করি না। আজকে দুর্ভাগ্য আমাদের, আমার একটু বলার সময় পাওয়া যাবে তো? হ্যাঁ প্লিজ। দুর্ভাগ্য আমাদের এটাই যে বলা হচ্ছে অনেক কিছু দেওয়া হচ্ছে, অনেক দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যখন তথ্যের ভিত্তিতে আসছি তথ্য প্রোভাইড করছে না, ডেটা দিচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতির পরিমাণ যে কজন বলেছে, আমি কারোর সাথে বিতর্কে জড়াবো না, হয়তো আমারও ভুল জানা হতে পারে। আমি যদি ভুল জানি আমাকে সঠিক তথ্যটা দিয়ে আপনারা সমৃদ্ধ করবেন। এখন পর্যন্ত আমার কাছে জানা মতে যে তথ্য আছে 2% পৌঁছাতে পারেনি। এটা যদি স্বর্ণযুগ হয়, এটাই যদি আমাদের নজরে গোল্ডেন পিরিয়ড হয়, তাহলে বাকি আসতে কি চলেছে বা বিগত দিনে কি ছিল আমরা কি অনুভব করব না বাস্তবের সাথে মিল দেবো, সেটাই বুঝে উঠতে আমার মনে হয় এবার আমার মুশারফ সাহেবকে একটা সুযোগ দেওয়া উচিত। 5 জনে বলেছেন অন্ধকার, 5 জনে বলেছেন ভোট ব্যাংক। মুশারফ সাহেব যদিও ঠিক উল্টোটা বলে শুরু করেছেন, এইবার কি বলছেন শুনুন প্লিজ। মুশারফ হোসেন। আমি একটা কথা বলবো, প্রথমে আমাদের বামফ্রন্ট থেকে যিনি এসেছেন ওনাকে সম্মান জানিয়ে বলি, আলিয়া বিশ্ববিদ্যালয় হয়েছিল ঠিকই, কিন্তু আধুনিকীকরণের জন্য 591 কোটি টাকা খরচা আমাদের সরকার করেছে। এটা আপনাকে একটা উত্তর দিই, কতগুলো যেগুলো আমি নোট করেছি হুমায়ুনদার এবং ওনাদের সবারই। সেই ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে বললেন যে মাদ্রাসা, এই হুমায়ুনদা বলেছেন যে মাদ্রাসা এগুলো কিছুই দেওয়া হচ্ছে না। আরে মাদ্রাসা আপনি এখন বাড়িতে কারো বাড়িতে থাকতে দিলে আপনি যদি পরের দিন বলেন বাড়িটা গোটাই রেজিস্ট্রি নিয়ে নিব, সেটা হয় না। কিন্তু এখানে আমি বক্তব্য আছে হুমায়ুন সাহেব আনএডেড কথা বলছি, এটা আনএডেড, এটা কিন্তু আনএডেড। মুসলিমদের আনএডেড, আন কথাটা উড্র করলে তারা যে অনারিয়ামটা পাবে শিক্ষকরা বা ছাত্ররা যে মিড ডে মিলটা পাবে, এটা হুমায়ুন সেটা সাহেব থেকে কেন বঞ্চিত করে রাখা হচ্ছে? একদম ঠিক, এটার উত্তর দিচ্ছি তো। উত্তর দিন আমি দাদার সুবিধা হবে, মুশারফদার সুবিধা হবে, মুশারফদার সুবিধা হবে বলতে। আজকে 70 দিনের অধিক কলকাতার রাজপথে, না 162 দিন, আমি তথ্য দিচ্ছি, আমি বলতে দিন, তথ্য তো শুনুন। কিছু কিছু ডিমান্ড নিয়ে, তার মধ্যে একটা ডিমান্ড কি আছে? বাচ্চাদের
Mid-day meal, বলে দিচ্ছি মুশাররফ আপনাকে। দাদের সরকার 70 দিন না 162 লেট মি ফিনিশ মুশাররফ দাদের সরকার একটা নোটিফিকেশন দিয়েছে স্কুলের আশেপাশে যে সমস্ত স্কুলে মিড ডে মিল প্রোভাইড করা হয় সেই কুকুরের সন্তানদেরকে মিড ডে মিল প্রোভাইড করবে, আনএডেড মাদ্রাসার সন্তানদেরকে তাহলে মিড ডে মিল দেওয়া যাবে না। এটাই কি গোল্ডেন এবার আমি আপনাকে বলি, আপনাকে বলে দিই, দেখুন আপনারা বলেছেন, আমি তো মোটেই ডিস্টার্ব করিনি। হ্যাঁ, যেটা হচ্ছে যে মাদ্রাসা ক্ষেত্রে যেটা হুমায়ুনদা বললেন, আমি বলতে চাই আনএডেড কিন্তু মাদ্রাসা যারা নিতে চেয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আপনি না জেনে বলবেন না। আপনি তৃণমূলে ছিলেন, দীর্ঘদিন ছিলেন, বা সদস্য বিধায়ক ছিলেন, এখনও আছেন, ঠিক আছে। আপনি নতুন দল করেছেন, দেখুন হাত দিয়ে সূর্য ঢাকানো যায় না। কি হিংসা হচ্ছে? আমি বলে দিই আপনাকে, হিংসা হয়নি, হিংসা হবে না, হাত দিয়ে সূর্যকে ঢাকা যায় না। আমরা ধর্মকে সেল করতে দিব না, ধর্মীয় মেরুকরণ করতে দেব না। আর সূর্যকেও মেঘ দিয়ে আর আপনাকে সময় বলে ঢাকা দিই যায়। যে দীর্ঘ আপনি তো সময় দল ঢেকে করেছেন রাখা যায় হুমায়ুন না। দা, এক এক করে প্লিজ। দল করেছেন, কত ধানে কত চাল এবারও বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই, করুন না। নিশ্চয়ই, প্রস্তুত আপনি রয়েছি। নির্বাচন লড়ুন। আমরা রাজনীতিতে দেখুন, আমরা বলি আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকরণীয় অনুসরণীয় সৈনিক। আমরা প্রতিহিংসায় নেই, আমরা প্রতিযোগিতায় আছি। আপনি প্রতিযোগিতা করুন, হাজারো বার করুন, তামান্না খুন কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবেন না। তামান্নাকে খুন করা তার আমি এবার বাড়ির আসছি, উঠোনে তামান্না বন্ধুরা আসছি, কি ওনাকে প্রতিযোগিতা? থামান না তো আমি বলতে পারবো না। হুমায়ুন দা যা বলেছে না থামলে তো হবে না। আমি তামান্নাটা আসছি। আপনি তামান্নার ঘটনা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা পৃথিবীতে হয়, ভারতবর্ষে হয়, বাংলাতে হয়, আপনার বিধানসভাতে হয়, আপনাকেও সামলাতে হয়। মুশাররফ সাহেব, একটা কথা আমি জুড়ে একটা দেবো? ছোট্ট বলি, একটা কথা জুড়ে দেবো? এটা কিন্তু আপনার অ্যারেস্ট করা হয়েছে, না, তার একটা বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। না, এখানে দলীয়করণ দেখা হয়নি। সবার ক্ষেত্রে নয় তো, এখন দল অনেকে জিরো ফুলফুলি ঘুরছে। দল জিরো টলারেন্স নীতিতে চলে। 24 জনের মধ্যে 10 জন দল arrest হয়েছে, বাকি রাজনীতি, শোনো 14 একটা জন ছোট্ট ঘুরে কথা বলে দিই আপনাকে। আর আমাদের দলে কেউ যদি দলের লেবাস লাগিয়ে অন্যায় অপরাধ কোনো কাজ করে, তাকে দল রেয়াত করে না, এটা আপনি জেনে রাখুন। কিন্তু মুশাররফ সাহেব, আমার একটা প্রশ্ন, এই আপনার পাশে বসে থাকা মানুষটি আলী হোসেন, তার দলের সভাপতিত্বের আসরে একদম প্রথম দিন একটি কথা বলেছেন, যেটা বাংলার মুসলিমদের কাছে সরাসরি একটি বার্তা। আপনি কি মানে এই বার্তাতে যা বলা হয়েছে সেটাকে অস্বীকার করতে পারেন? তার বক্তব্য, বাংলার রাজনৈতিক পরিসরে মুসলিমদেরকে কার্যত উলুখাগড়ায় পরিণত করা হয়েছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এটাকে আপনি অস্বীকার করতে পারেন? এটা এতক্ষণ ধরে আপনারা সবাই বলেছেন। এরা ভিত্তিহীন কথাবার্তা, এটা বলি। একটা নাটকীয় কথাবার্তা। যারা উগ্র সংখ্যালঘু বিরোধী দল, যারা বাজেট এক তৃতীয়াংশ হ্রাস করেছে, যারা সংখ্যালঘুদের রক্ত লাশ চাই, যারা সংখ্যালঘুদের ধর্মান্ধতা তৈরি করতে চায়, যে পার্টি নিজে মডার্ন রামভক্তর দল, যারা ধর্মান্ধতা পছন্দ করে। যদিও বলি, আমি মোর্চার সভাপতি আছে, আমিও রাজ্যের সংখ্যালঘু মোর্চার সভাপতি, এটা বলছেন না আপনি, আমি একটু বলে দিই। না, আমি বিধায়ক হ্যাঁ, হয়ে ওনাকে বললাম, বলি, আইন বন্ধুবরকে করেন। বলি যে দেখুন, আমি একটা কথা বলি, বিজেপি কিন্তু যে বর্তমানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে বাংলায়, এটা লুকোনো ছাপানো আর কোনো ব্যাপার নেই। যদি করে থাকে তাতে বিজেপি কি আপনাদের একটা সুবিধা হয়েছে? ধর্মান্ধ করে, যদিও বাংলার মানুষ, ওনাদের উদ্দেশ্যে বলি, যদি বাংলার করে- আপনারা যতই ধর্মান্ধতা করার চেষ্টা করুন, বাংলার মানুষ কিন্তু ধর্ম নিরপেক্ষ পছন্দ করে, ধর্মহীনতা পছন্দ করে। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন, ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে, যদি রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দিষ্ট সপ্তাহের একটি নির্দিষ্ট দিনকে উল্লেখ করে, প্রার্থনার দিনকে উল্লেখ করে এটা বলেন যে এই দিনকে কিছু ঘটে গেলে, জানেন তো একটা অংশ আছে রাস্তাঘাট অচল করে দেবে, আমিও সামলাতে পারি না, এটা কি সম্মান সূচক না এটা অসম্মান সূচক? এটা কি ভয় জাগিয়ে দেওয়া নয়, ভীতি জাগরুক করা নয়? আমি বলে দিই। অনির্বাণ দা, আমাকে আমাকে চেষ্টা চেষ্টা উদ্দেশ্য করেছে। করে বলছেন, না, না, আমাকে 16 জানুয়ারি, হ্যালো। 16 জানুয়ারি বেলডাঙ্গায় 7 ঘন্টা ধরে এনএইচ ব্লক থাকলো, অবরোধ থাকলো। পুলিশ কি করছিল? বেলডাঙ্গা থানার আইসি কি মুশাররফ, করছিল? আমি একটা বলে এসডিপিও দিই। কি করছিল? এসপি কি করছিল? উনি বলে আমি ছোট্ট বলছি, হুমায়ুন দা সেদিন কি 20 সেকেন্ডের রিল বানাতে গেছিলেন? সেখানে ফটো সেশন করতে গেছিলেন বেলডাঙ্গাতে? কোথায়? 20 সেকেন্ডের রিল বানার আমি জন্য 16 তারিখে কলকাতায় ছিলাম। আপনি 20 হাইকোর্ট সেকেন্ডের তার প্রমাণ। রিল বানাতে গেলেন, আর্মি ফটো সেশন করতে গেলেন। মিস্টার কর্নেল এটা কিন্তু আমার সময় সংক্ষেপ। আমি এটুকুই বলবো যে উনি যে বললো আমি আর সামিরুল্লাহ সাইন করেছি, এটা না। আমরা, আপনি জানেন না তথ্যটা, আমি বলে দিই, এটা ওবিসি যখন সরকার হাইকোর্টে এক শ্রেণী অসাধু লোক যারা সংখ্যালঘু বিরোধী, ওবিসি বিরোধী, তারা হাইকোর্টে যে এটাকে বন্ধ করলো, ক্যান্সেল করালো। আমাদের সরকার রাতারাতি এটাকে 140টা জাতিকে এনে ক্যাবিনেটে করে ওবিসি করলো।
যখন ওবিসির সার্ভে হয়েছিল তখন আমরা ওইখানে মেম্বার ছিলাম না। না, সরকার কি ফাঁক আমরা- রেখে দিয়েছিলেন? এটা যেটা ভাইজান বলেছে সত্যি কথা বলেছে, কিন্তু আপনাকে বলি আপনি যেটা না না না, বলছি সরকার আপনি কি যেটা ফাঁক বলেছেন রেখেছিলেন? আপনি যেটা বলেছেন হুমায়ুন দা যেটা বলেছে ভুল বলেছে। নৌশাদ ভাই, আমার দৃষ্টিতে ওবিসি কোনো হিন্দু মুসলিম দেখে ওবিসি করা হয় না, ব্যাকওয়ার্ডদের দেখে পিছিয়ে করা থাকা। হয়। আপনারা ভুল বলছেন। মঞ্চে বলেন কেন? এই তথ্য জানবেন না, আপনারা তথ্য জানেন না বলে দিচ্ছেন। ওবিসি কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস দেখে করা হয়, হিন্দু মুসলিম দেখে করা হয় না। আমরা হিন্দু মুসলিম আগে, আমরা বাঙালি। আমার পরিষ্কার কথা, ওবিসিতে যারা এ থেকে বি গেছে তাদের আবেদনের ভিত্তিতে কমিশন চিন্তা ভাবনা করে রিসার্ভও শুরু করেছে। ইটাহারের বিধায়ক পরিষ্কার করে যেটা বলতে চাইছিল যে তৃণমূল নাকি ধর্মনিরপেক্ষ। আচ্ছা, এই যে জগন্নাথ দেবের যে মন্দিরটা করলেন, এটা কোন ধর্ম? তারপরে আপনি যে আপনার এই মহাকালের মন্দির করলেন, তারপরে আপনি দুর্গাপূজার প্রতিমা বিসর্জনটাকে পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক কালচার সেন্টার অনুমতি উদ্বোধন দিলেন। করেছে, কই বলছেন? দুর্গাপূজার ভাসানি হবে না, তাজিয়ার অনুমতি আগে হবে। এই যে বিষয়টা, আচ্ছা, এই এটা তোষণ যখন এলো- কতদিন করবেন? এই কথাটা যখন এলো আমাকে নওশাদকে এটা জিজ্ঞাসা করতে, আচ্ছা নওশাদ, মন্দির নিয়ে এত কথা হচ্ছে, এমন দাবিও আসছে মন্দির যদি হয় তাহলে মসজিদ হবে না কেন? হুমায়ুন সাহেব সরকারি ভাবে না, নিজের ভাবে একটা মসজিদ করার উদ্যোগ নিচ্ছে, নিজের উদ্যোগে, সেটা কেউ করতেই পারে। কিন্তু আমার একটা সোজা কথা উত্তর দেবেন প্লিজ। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এতদিন ধরে হজ যাত্রায় যে সরকারি ভর্তুকিটা ছিল, এটা কি কোরআন আর হাদিস অনুসরণ করে, বা কোরআন হাদিসকে এই ভর্তুকি নিতে বলে? সরকারি রাষ্ট্রের টাকায় ধর্ম করতে বলে? প্লিজ। প্রথম জানতে হবে হজ কাদের জন্য অপরিহার্য। যারা আর্থিকভাবে স্বাবলম্বী, স্বাভাবিকভাবে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য ভর্তুকির প্রশ্ন আসছে না, টাকা লাগবে না, টাকার প্রয়োজন হচ্ছে না। ঠিক। এক নম্বর কথা। বেশ। আপনার ভর্তুকির কথা জানলেও দেখবেন খোঁজ নিয়ে অনেকে ওই জন্য সরকারি উদ্যোগে যে, মানে সরকারি দুটো ওয়েতে যায়, একটা বেসরকারি উদ্যোগে যায়, একটা সরকারি উদ্যোগে যায়। যারা এটা থেকে নিজেদের বাঁচাতে চায় ওই জন্য সরকারি উদ্যোগে তারা হজে যেত না। ওই রাষ্ট্রীয় টাকায় বা রাষ্ট্রীয় অর্থে তীর্থ করতে যাওয়া ইসলামে হারাম তো? এটা তীর্থর মধ্যে হজের কথা পার্টিকুলার আমি বলছি, হজ। এটা হজের কথা। হারাম তো? হজ হারাম, আমাকে বলতে দেন প্লিজ। হজ হচ্ছে তাদের জন্যই অপরিহার্য যারা আর্থিকভাবে স্বাবলম্বী। বেশ। কোনো এবার অসৎ যারা পয়সায় হজে যাওয়া যায় না, ওটা বেশ। এক মিনিট বলতে দেন, ক্লিয়ার করে নাহলে এটা শুনলে অন্যভাবে ব্যাখ্যা করবে। কিন্তু আমি আর্থিকভাবে স্বাবলম্বী বলি, আমার উপরে অপরিহার্য হয়েছে বা ফরজ হয়েছে, ঠিক। তাহলে আমি যাব, আপনি আমার কেন আমাকে দেবেন, সাহায্য দেবো। ভর্তুকি দেবেন কেন? তাহলে তো আমি আর্থিকভাবে দুর্বল চাচ্ছি। তাহলে একইভাবে ধর্মস্থান করাটাও ঠিক নয়, স্বাভাবিকভাবে যে ধর্মেরই হোক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। এটা তাহলে বিজ্ঞাপন হতে পারে কি আনিবাদ সরকারের? একটা কথা মোশাররফ বলি। সাহেব, আনিবাদ- মোশাররফ সাহেব, এটা কি সরকারের বিজ্ঞাপন হতে পারে? না, এক মিনিট, যা ইসলামিক নয় না। তা, এক মিনিট, আমি ভিতরে আসবো, একবার সময় সুযোগ দেবো, 1 মিনিট দেবো। যা ইসলামিক নয় সেটাকে উন্নয়ন বলে প্রচার করছেন কেন? তো ইসলামিক নয়, দরকার সরকার তো দায়িত্ব কর্তব্য আছে হজযাত্রীদের হজে পাঠানো, সব ঠিকঠাক রাখা। ভিক্টর, এক মিনিট। আমি এখানে একটা জিজ্ঞাসা করবো, আমি একটা কথা বিশ্বমানের হজ টাওয়ার করেছে এখানে। জিজ্ঞাসা করব যে এনারা বলছেন জোর গলায় যে তীর্থে যারা যাচ্ছে হজে ভর্তুকি দিচ্ছে, সে ভর্তুকিটা কোথায় দিচ্ছে, কিভাবে